আজকে আমি ক্লাস 5-এর বাংলা রিভিশন করাবো। আজকে হবে পাতাবাহার বই থেকে গদ্য তালনবমী আর ব্যাকরণ থেকে সাধু ও চলিত ভাষা। শুরুতে আমরা তালনবমী থেকে কয়েকটি প্রশ্ন, একটু বড় প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। 1 নম্বর, সামান্য আয়ের গৃহস্থ কার প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? এটা ক্ষুদিরাম ভট্টাচার্য প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। কিভাবে তার সংসার চলে? তিনি সামান্য আয়ের গৃহস্থ, মানে বোঝাই যাচ্ছে যে তার আয়টা খুবই কম। তিনি জমি জমা থেকে সামান্য কিছু আয় হয় তার, আর 2-4 ঘর শিষ্য যজমান আছে, তাদের বাড়ি ঘুরে ঘুরে তিনি যা পান তাতেই কষ্টে সৃষ্টে তার সংসার চলে। বর্তমানে কিভাবে তার সংসার চলছে? বর্তমানে তাদের সংসারে খুবই দুরবস্থা, তার কারণ বাড়ির যেটুকু যা ছিল সঞ্চয়, ধান যেটুকু ছিল সেটুকু ফুরিয়ে গিয়েছে, যার ফলে তার বাড়িতে আজ 2 দিন হাঁড়ি চড়েনি, অর্থাৎ রান্নাবান্না হয়নি। আবার কবে সুদিন আসবে? ভাদ্র মাসের শেষে আউশ ধান ওঠে, তখন চাষিদের ঘরে আউশ ধান উঠলে তিনিও কিছু ধান পাবেন, তারা কিছু ধান তাকে দেবেন, এবং তখনই আবার ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। তখন আবার সুদিন আসবে। ও চুনি, শুনে যা। চুনি কে? চুনি হচ্ছে নেপাল গোপালদের পাড়ার শিবু বারুজ্যের ছেলে চুনি। সে কোথায় কি কাজে যাচ্ছে? সে যাচ্ছে জটি পিসিমাদের বাড়িতে, সেখানে তার মা রয়েছেন, তাকে ডাকতে যাচ্ছে। তার মা সেখানে কি করতে গেছেন? সামনে যেহেতু তালনবমী, সামনের মঙ্গলবার তালনবমী, সেহেতু জটি পিসিমাদের বাড়িতে কিছু মানুষ জনসমাগম হবে, লোকজন আসবে, অতিথি আসবে, সেই জন্যে তাদের বাড়িতে ডাল ভাঙতে গিয়েছেন চুনির মা। জটি পিসিমার পরিচয় দাও। সন্ধেবেলা 2 ভাইতে কোথায় গিয়েছিল? জটি পিসিমা হচ্ছেন গ্রামের নটবর মুখার্জির স্ত্রী। নটবর মুখুজ্জে আছে, যখন মুখুজ্জেই লিখবে তোমরা, নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। আর গ্রাম শুদ্ধ ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা তাকে জটি পিসিমা বলে ডাকে। সন্ধেবেলা 2 ভাইতে কোথায় গিয়েছিল? সন্ধেবেলা 2 ভাইতে মাছ ধরতে গিয়েছিল। 2 ভাইয়ের নাম কি? 2 ভাইয়ের নাম হচ্ছে নেপাল এবং গোপাল। ওরা যেহেতু ভট্টাচার্য, ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে, তার মানে নেপাল ভট্টাচার্য এবং গোপাল ভট্টাচার্য, এটাই পুরো নাম হবে। তারা কি কি পেয়েছিল? অর্থাৎ মাছ ধরতে গিয়ে, সেদিন তো ওরা মাছ ধরতে গিয়েছিল, তারা কি কি পেয়েছিল? ওরা পেয়েছিল 2টো পুঁটি মাছ আর একটা ছোট বেলে। নেপাল কোথা থেকে তাল আনতো? ওই গ্রামে কিন্তু কোনো তালের গাছ ছিল না। গ্রামে একটা মাঠ ছিল, সেখানে প্রকাণ্ড তালদিঘি ছিল, সেখান থেকে নেপাল তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করত। তালের দাম কত ছিল? তালের দাম কত ছিল বলতে, নেপাল যে বিক্রি করতো সে কত দাম নিত আর কি, সে পয়সায় 2টো করে তাল বিক্রি করত। পিসিমার জন্য সে তালের দর কত করে রেখেছিল? পিসিমার জন্য সে বলেছিল যে পয়সায় 3টে করে দেবে। সে এমনিতে 2টো করে দেয়, 1 পয়সায় 2টো করে দেয়, কিন্তু সে পিসিমাকে 1 পয়সায় 3টে করে দেবে। খটখট শব্দ করে, কি থেকে খটখট শব্দ হচ্ছিল এবং কেন? খটখট শব্দ কিসে হচ্ছিল? পূব দিকে, গোপালদের বাড়িতে পূব দিকে একটা জানালা ছিল, সেই জানালার কপাট থেকে খটখট শব্দ হচ্ছিল। এবং কেন হচ্ছিল? সেই কপাটটা ছিল দড়ি বাঁধা, পূব দিকে জানালার কপাট ছিল দড়ি বাঁধা, এবং হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত জোরে যদি হাওয়া হতো তাহলে খটখট করে সেটা নড়তো, সেই জন্যে খটখট করে আওয়াজ হতো ঝড় বৃষ্টির দিনে। আর সেদিনকেও বৃষ্টি হচ্ছিল, সেদিনকেও বৃষ্টি নেমেছিল রাত্রে, এবং
হু হু করে বাতাস বইছিল, বাদলা বাতাস বওয়ার জন্যে সেদিনকেও সেই কপাট বাঁধা যে জানলার কপাটটা যে দড়ি দিয়ে বাঁধা, সেই দড়িটা ছেঁড়ার জন্যে ওই একইভাবে সেটা সেদিনকেও খটখট করে আওয়াজ করছিল। কে শুয়ে শুয়ে কি ভাবছিল? গোপাল শুয়েছিল। গোপাল সে তো ঘুমোতে পারছিল না, সে শুয়ে শুয়ে ভাবছিল দাদা যদি তাল বিক্রি করে, পরের দিন জটি পিসিমাকে গিয়ে তার দাদা নেপালের তাল বিক্রি করার কথা। তাহলে ও এটা দুশ্চিন্তায় পড়েছিল যে দাদা যদি তাল বিক্রি করে, তার বদলে, তার মানে সে বিক্রি করা মানে কি, তার বদলে সে টাকা নেবে, মানে পয়সা নেবে, তবে তো আর ওনারা ওদেরকে নিমন্ত্রণ করবেন না। তাহলে কিন্তু জটি পিসিমা যেহেতু তালের বদলে পয়সা দেবেন, সেহেতু কিন্তু ওদেরকে আর নিমন্ত্রণ করবেন না, এইটা সে ভয় পাচ্ছিল। তা কখনো করে? ও নিজেকে নিজে প্রশ্ন করছিল, নিজেকে মানে নিজের মনে যুক্তি সাজাচ্ছিল যে যদি তাল দিয়ে পয়সাই সে যদি দেয়, ওরা যদি নেয়, তাহলে কি করে তারা নিমন্ত্রণ পাবে? ওরা তো বিক্রি করলো। গোপাল পিসিমার হাতে কয়টি তাল দিয়েছিল? গোপাল পিসিমার হাতে 2টো তাল দিয়েছিল। পিসিমা কি করলেন? পিসিমা তাল 2টো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। বর্ষার দুপুরে গোপাল কি কি দেখেছিল? বর্ষার দুপুরে ও তো বারবার অন্যমনস্ক হয়ে পড়ছে, যে ও তো বারবারই আশা করছে যে আমি তালটা দিয়ে এসছি, তাহলে এবার নিশ্চয়ই জটি পিসিমা আমাদেরকে নিমন্ত্রণ করবেন। সেই আশায় সে বারবার মানে সব কিছু ভুলে যাচ্ছিল। তখন সে প্রচণ্ড ঘন বর্ষা, তখন দুপুরবেলা সে মুখ উঁচু করে তাকিয়ে দেখলো যে নারকেল গাছের মাথা থেকে পাতাটা বেয়ে জলটা ঝরে পড়ছে। বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে, নারকেল গাছও ভিজছে, সেই নারকেল গাছের পাতার থেকে গড়িয়ে পড়ছে জল নিচে। আর বাঁশ গাছগুলো নুয়ে পড়েছে বাদলের হাওয়ায়, জোরে বাতাস বইছে বৃষ্টির সময়, তাতে কি হচ্ছে, বাঁশঝাড় নুয়ে পড়েছে। এরপর যে লাইনটা আছে সেটা কিন্তু সে ঠিক দেখেছে বলা উচিত নয়, সে কিন্তু এটা শুনেছে যে বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। এটা এখানে না লিখলেও চলবে, কারণ এটা তো ঠিক দেখা নয়, কারণ বকুলতলার ডোবাটা যে কত দূরে সেটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। সেই ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। আজ কি বার মা? প্রশ্নটি কে করেছিল? প্রশ্নটি গোপাল করেছিল তার মাকে। মা কি বললেন? মা একটু অবাক হয়েছিলেন, ছেলে বারের কথা জিজ্ঞাসা করছে, আজ কি বার সে জিজ্ঞাসা করাতে মা একটু অবাক হয়েছিলেন এবং বলেছিলেন যে সোমবার। তারপরে প্রশ্ন করেছিলেন কেন, কেন সে, এবং কেন সে বারের খোঁজে, তোর কি দরকার, অর্থাৎ কি বার সেটা জেনে গোপালের কি কাজ, গোপাল কি করবে? এটা দুরকম ভাবে উত্তর দেওয়া যেতে পারে। এক হচ্ছে মা বলছেন, এটা ইনভার্টেড কমার ভেতরে পুরোটাই তোমরা লিখতে পারো যে মা এটা বললেন। আবার উল্টোভাবেও লিখতে পারো যে মা বললেন যে সেদিনটা ছিল সোমবার, এবং তারপরে তিনি প্রশ্ন করলেন যে কেন সে বারের খোঁজটা সে নিচ্ছে কেন, তাতে তার কি দরকার। দুভাবেই উত্তরটা দেয়া যাবে। তাল নবমী কবে ছিল? তাল নবমী ছিল মঙ্গলবার। মা তাল নবমী প্রসঙ্গে মা কি বলেছিলেন? মা বলেছিলেন, ও যখন বলেছিল, গোপাল যখন বলেছিল যে মঙ্গলবার তাল নবমী, তাই না মা, এটা যখন সে বলেছিল তখন তার মা বলেছিলেন হবে হয়তো। তার মাও কিন্তু সেই ব্যাপারে যথেষ্ট উদাসীন উত্তরই দিয়েছিলেন যে তা হবে হয়তো, কি জানি বাপু, নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমাদের, কি দরকার আমার। এতে এই উত্তরটাও কিন্তু দুভাবে দেয়া যেতে পারে। এক হচ্ছে ওই কথাটা একদম উল্লেখ করে যে মা এটা বলেছিলেন, সেটা ইনভার্টেড কমার মধ্যে তোমরা দিতে পারো, অথবা আরেকভাবেও দেয়া যায় যে মা বলেছিলেন যে তাই হয়তো হবে, উনি ঠিক জানেন না, তার নিজের হাঁড়িতেই চাল জোটে না, তাল নবমীর খোঁজে তার কি দরকার। দুরকম ভাবেই উত্তর দেওয়া যাবে। আদর করে ওকে বললেন, কে আদর করে কি বলেছিলেন? জটি পিসিমা আদর করেছিলেন। আদর করে খাওয়ানোর সময় বলেছিলেন, খোকা কাঁকুরের ডাল না আর নিবি, মুগের ডাল বেশি করে মেখে নে।
কি বলেছিলেন? খোকা, তাকে খোকা বলে সম্বোধন করেছিলেন। গোপালকে বলেছিলেন, কাঁকুড়ের ডাল না আর নিবি, মুগের ডাল বেশি করে মেখে নে। তার মানে কাঁকুড়ের ডাল না সে তার আর লাগবে কিনা, তাকে খোকা সম্বোধন করে জটি পিসিমা বলেছিলেন কাঁকুড়ের ডাল না আর সে নেবে কিনা, এবং মুগের ডালটা বেশি করে মেখে নিতে বলেছিলেন। লাবণ্যকে, লাবণ্য হচ্ছে জটি পিসিমার বড় মেয়ে। সে কি করেছিল? সে একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে গোপালের সামনে ধরে হেসে বলেছিল, জিজ্ঞাসা করেছিল যে সে কখানা নেবে তিলপিটুলি, বলে সেই সেই লাবণ্যদি থালাখানা উপুর করে গোপালের পাতে ঢেলে দিয়েছিল। এই সব প্রশ্নগুলোই তোমরা দুভাবে উত্তর দিতে পারো, এক ইনভার্টেড কমার ভেতরে, অথবা নিজেরা যেরকমভাবে আমি বলে দিচ্ছি এরকমভাবেও দিতে পারো, আবার এরকমভাবেও দিতে পারো খোকা আর কখনা তাল আর নিবেই কখনা তালপিটুলি, উনি যেরমভাবে লাবণ্য বলেছে ঠিক সেরমভাবেই বলা যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। নেপাল এবং গোপালের বয়স কত? নেপাল হচ্ছে, আমরা জানি শুরুতেই আমরা দেখেছি যে নেপালের বয়স হচ্ছে 12 আর গোপালের 10। দুজনের সংসার উপর বিরক্ত হয়েছিল কেন? দুদিন ধরে তাদের হাঁড়ি চড়েনি, তারা ভালো করে খেতে পাচ্ছিল না, সেই জন্যে পেট ভরে কয়েকদিন তাদের খাওয়ার না জোটাতেই দুজনে সংসারের উপর ভীষণই বিরক্ত হয়ে উঠেছিল। খুব স্বাভাবিক ব্যাপার, মানুষ না খেতে পেলে তার সবচেয়ে বেশি কষ্ট হয়। সেই জন্য সেই কষ্টে তারা তো দুজন বাচ্চা, তারা তো অত মানে অতটা বড় হয়নি, তারা তো কিশোর বয়সী দুজন, তারা তো বোঝে না যে কোথা থেকে আয় হয় বা কি কিছু। তারা দেখছে যে তাদের খাওয়াটা ঠিক মতো হচ্ছে না, তাতে তারা খুব ক্ষুব্ধ হয়ে উঠেছিল সংসারের উপরে। এরপরের প্রশ্ন হচ্ছে, তাহলে যাই পিসিমা, এই কথাটা কে বলেছিল? এটা নেপাল বলেছিল। তাহলে যাই পিসিমা, পিসিমা তখন কি বলেছিলেন? পিসিমা বলেছিলেন, আচ্ছা এসো গে বাবা, সন্ধে হয়ে গেল, অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। তার মানে তিনি বলেছিলেন যে আচ্ছা, তা বাবা বলে সম্বোধন করে বলেছিলেন যে হ্যাঁ তারা এসো, আর তারা আসতে পারে, এবং সন্ধ্যা হয়ে গেছে এবং অন্ধকারে চলাফেরা করা বর্ষাকালে উচিত নয়, এটা তিনি তাদের সাবধান করেছিলেন। কে সকালে কি নিয়ে মাঠে যাচ্ছিল? গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে সাত সকালে মাঠে যাচ্ছিল, মানে অত ভোরে সে তিনি মাঠে যাচ্ছিলেন। তিনি গোপালকে কি বলেছিলেন? তিনি আগে জিজ্ঞাসা করেছিলেন যে সে কোথায় যাচ্ছে, এত ভোরে কোথায় যাচ্ছে, এবং তারপরে গোপাল যখন উত্তর দিয়েছিল যে দিঘির পাড়ে যাচ্ছে তাল কুড়াতে, তখন তিনি সাবধান করেছিলেন যে সেখানে বড্ড সাপের ভয়। আগে গোপালকে তিনি খোকা ঠাকুর বলে সম্বোধন করে বলেছিলেন যে সেখানে বড্ড সাপের ভয়, বর্ষাকালে ওখানে একা একা যেন সে না যায়। আবার এরমভাবেও লিখতে পারো যে তিনি বলেছিলেন যে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে, তারপরে সে যখন বলেছিল যে তালকুড়োতে দিঘির পাড়ে, তখন তিনি বলেছিলেন যে সেখানে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। আচ্ছা, তারপরে হচ্ছে জলের ধারে কি পড়েছিল? জলের ধারে কি পড়েছিল? বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল জলের ধারে পড়েছিল, বেশ বড় সড়ো একটা কালো কুচকুচে তাল জলের ধারে পড়েছিল। গোপাল মোট কটি তাল পেয়েছিল? জলের ধারেও একটা তাল পেয়েছিল, আর তারপর সেটা যখন কুড়িয়ে নিয়েও ফিরছিল তখন আরো গোটা তিনেক ছোট ছোট তাল সে পেয়েছিল। রাত্রে জানালা দিয়ে গোপাল কি দেখেছিল? সে তখন কি ভাবছিল? রাত্রে পরের দিন নিমন্ত্রণ পাবে এই উত্তেজনায় সে তো রাত্রে ঘুমোতে পারছিল না। বাড়ির পাশে বকুল গাছটায় একটা বড় বকুল গাছ ছিল, সেখানে দেখা যাচ্ছিল জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে তাকিয়ে সে ভাবছিল যে কখন কাল সকালটা হলে হয়, মানে
কাল সকালটা এবার হোক আর কি, কতক্ষণ যে রাত পোহাবে, কতক্ষণে যে রাতটা শেষ হবে, এবার সকালটা হলেই হয়। কারণ সে তো তার মনের সমস্ত প্রত্যাশা নিয়ে বসেছিল যে সকালবেলা হলেই জটি পিসিমার বাড়ি থেকে তাদের জন্য নিমন্ত্রণ আসবে। ঘুম ভেঙে গোপাল কি দেখলো? ঘুম ভেঙে সে চোখ চেয়ে দেখলো যে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, আর তাদের সেই চেনা যে চিরপরিচিত আতা গাছ সেটা রয়েছে। সে কি দেখেছিল? জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় এবং তাদের সেই আতা গাছটা। মা তাকে কি বলেছিলেন? মা তাকে বলেছিলেন যে ওট বেলা হয়েছে, কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। অর্থাৎ তাকে উঠতে বলেছিলেন এবং বলেছিলেন যে অনেক বেলা হয়ে গেছে, যেহেতু মেঘ হয়ে রয়েছে সেহেতু বেলাটা ভালো করে বোঝা যাচ্ছে না, কটা বেজেছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। জগবন্ধু চক্রবর্তীর সঙ্গে কে কে ছিল? জগবন্ধু চক্রবর্তীর সঙ্গে তার ছেলে মেয়ে ছিল। তাদের পেছনে কারা কারা ছিল? জগবন্ধু চক্রবর্তীদের পেছনে ছিলেন রাখাল রায় এবং তার ছেলে শানু, রাখাল রায় এবং তার ছেলে শানু, আর তার পেছনে ছিল কালীবর বাণিজ্যের বড় ছেলে পাঁচু আর ওপাড়ার হরেন। এগুলো খুব ভালো করে পড়ে মুখস্থ রেখো, অনেকগুলো নাম আছে এখানে। এরপর হচ্ছে পরের প্রশ্ন, দিনু কে? দিনু হচ্ছে বুড়ো নবীন ভট্টাচার্যের ছোট ভাই, দিনু ভট্টাচার্য। তার ছেলের নাম কি? তার ছেলের নাম হচ্ছে কুড়োরাম। সেই ছেলেটি কি প্রশ্ন করেছিল? কুড়োরাম গোপালকে দেখে প্রশ্ন করেছিল যে এখানে বসে কেন রে, যাবি নে? মানে সে জিজ্ঞেস করেছিল এখানে গোপাল কেন বসে আছে আর সে কি যাবে না, এটা সে প্রশ্ন করেছিল। গোপাল রেগে গিয়ে কি বলেছিল? গোপাল তো তখন মানে যখন ওকে ওই ছেলেটি বলেছে যে তাল নবমী নিমন্ত্রণ খেতে যাচ্ছে এবং গ্রামে সবাইকে তো ডাকেনি, মানে বেছে বেছে তারা ডাকছে, ওদেরকে আদৌ ডেকেছে কিনা এই ধরনের কথাগুলো যখন শুনেছিল তখন সে খুবই রেগে গিয়েছিল। রেগে গিয়ে গোপাল বলেছিল, সে দাঁড়িয়ে উঠেছিল, বসেছিল তো সেখান থেকে রাগের চোটে সে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বলল যে কেন করবে না আমাদের নেমন্তন্ন, আমরা এর পরে যাব। অর্থাৎ সে বলেছিল আমাদের নিমন্ত্রণ, সে উল্টে আর কি ওকে বলেছিল যে আমাদের নিমন্ত্রণ করবে না কেন এবং ওরা পরে যাবে, এই ওদেরকে কেন সে জটি পিসিমারা কেন ওদেরকে নিমন্ত্রণ করবেন না আর ওরা পরে যাবে, এটা সে বলেছিল। কুড়োরাম তখন কি বলেছিল? কুড়োরাম ভীষণ অবাক হয়ে গেছিল, কারণ হঠাৎ করে যে ও যে রেগে যাবে, গোপাল যে রেগে যাবে সেটা কিন্তু কুড়োরাম প্রত্যাশা করেনি। সেই জন্য কুড়োরাম ভীষণ অবাক হয়ে বলেছিল, বারে তাই তো রাগ করছিস কেন, কি হয়েছে? সে তো খুব সাধারণভাবে একটু তথ্য আদান প্রদান করছিল, সেই জন্য খুব অবাক হয়ে বলেছিল যে এতে রাগার কি হয়েছে, এটা মানে এত সে রাগ করছে কেন, গোপাল এত রেগে গেছে কেন, কি হয়েছে? গোপালের চোখে জল এসেছিল কেন? এটা হচ্ছে পুরো গল্পের একদম শেষ জবনিকা, যে কেন তার চোখে জল এসেছিল। এটা তো অত্যন্ত স্বাভাবিকভাবেই গোপালের চোখে জল এসেছিল। গোপাল শুক্রবার শুনেছে, জানতে পেরেছে যে মঙ্গলবার হচ্ছে তাল নবমী এবং তাল নবমীতে তালের বড়া হয় এবং নানান রকম মানে ভালো ভালো রান্না বান্না হয় আর কি, এটা সে জানতে পেরেছিল। আর তাদের পরিবারে তখন চলছে ঘোর দুরবস্থা আর কি, তারা দুদিন ধরে তাদের বাড়িতে হাঁড়ি চড়েনি, তারা আধপেটা খেয়ে রয়েছে। অতএব সেই ক্ষুধার্ত ছেলেটি সে আশা করেছিল, কল্পনা করেছিল যে সে ভালো ভালো খাবার খাবে ওখানে, এবং সে আমরা তার স্বপ্নের মাধ্যমে আমরা জানতেও পেরেছি যে সে কী কী সুন্দর সুন্দর জিনিস সে যা যা খেতে ভালোবাসে, সে কিন্তু সবই সেই স্বপ্নের মধ্যে দিয়ে লেখক বুঝিয়ে দিয়েছেন যে সে কি কি খাওয়ার প্রত্যাশা করছে সেখানে। এবং সে প্রতিদিন, এমনকি সেই সকালে বসেও সে প্রত্যাশাতে ছিল যে জটি ওই পিসিমার বাড়ি থেকে
চটি পিসিমার বাড়ি থেকে তাকে এবং তার দাদাকে নিমন্ত্রণ করবে এবং তারা গিয়ে সেখানে খাবে। এবং তার এই যে নিমন্ত্রণটা পাকা করার জন্য, নিমন্ত্রণটা যাতে সে পাই, সে কিন্তু সেই ভোরবেলা উঠে তাল কুড়িয়ে তার সে পিসিমার কাছে দিয়েও এসেছিল, এবং তার বদলে সে পয়সাও নেয়নি। যার সে ভেবেছিল যে এই জিনিসটা তো তাহলে উপহারের মতো হয়ে গেল, তাহলে পিসিমা নিশ্চয়ই তাকে ডাকবেন। কিন্তু পিসিমা যে সেই তালটা নিয়েও পয়সা না দিয়েও তাদের যে নিমন্ত্রণ করবে না, এইটা শিশু হৃদয়ে সে কিন্তু বুঝতে পারেনি। সে তো একটা ছোট একটা 10 বছরের ছেলে, আর কত বড় হবে, খুবই বাচ্চা মানুষ। সে কিন্তু এটা ভাবতেও পারেনি যে তারা নিমন্ত্রণটা পাবে না। সেই হেতু তার উপরে তার বন্ধু তাকে বলেছে যে কি বেছে বেছে নিমন্ত্রণ হয়েছে, সবাইকে নিমন্ত্রণ করেনি, তোদের বলেছি কিনা, এই ধরনের প্রশ্ন শুনে তার তো রাগ হয়েছে। আর পিসিমার উপর সে কিন্তু তার ভীষণ জমানো অভিমান, কারণ সে তো এতদিন ধরে অপেক্ষা করে রয়েছে যে সে একটু ভালো খাবে। তাল নবমীর দিন তার খুব সে নানান ধরনের কল্পনা করে রেখেছিল, কিন্তু কিছুই হলো না। এমনকি তার কাছ থেকে তালটা নিয়ে সেই পিসিমা তাকে যে ডাকলেন না, এই পুরো ঘটনাটাতে ওইটুকু বাচ্চার ছেলের একটা ভীষণ রাগ হয়েছিল এবং অভিমান হয়েছিল। এবং তার ফলে কি হলো, তখন দুঃখ, সেটা তারপরেই যে মানুষের অনুভূতিটা আসে, রাগ এবং অভিমানের পরেই যে খুব স্বাভাবিকভাবে যে অনুভূতিটা আসে, সেটা হচ্ছে দুঃখ হয়। তখন সেই দুঃখে কিন্তু তার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। তার ঝাপসা দৃষ্টির সামনে দিয়ে কে কে নিমন্ত্রণ খেতে গেল। হ্যাঁ, গোপালের চোখে জল এসেছিল কেন, এটার কিন্তু উত্তরে সে এইটাই বলতে হবে যে সে প্রত্যাশা করেছিল যে সে নিমন্ত্রিত হবে, কিন্তু তার বিনা পয়সায় তাল দিয়ে আসার পরেও সে নিমন্ত্রণ পায়নি। এবং বন্ধু তাকে জিজ্ঞাসা বলেছিল যে সবাইকে নিমন্ত্রণ করা হয়নি এবং ওদেরকে আদৌ করা হয়েছে কিনা। এই সমস্ত কিছু মিলে রাগ এবং দুঃখ, তার রাগ এবং অভিমান তার মনে জমা হয়েছিল, যার ফলে সে কেঁদে ফেলেছিল। আচ্ছা, তার ঝাপসা দৃষ্টির সামনে দিয়ে কে কে নিমন্ত্রণ খেতে গেল। তার সজল দৃষ্টির সামনে দিয়ে পাড়ার হাড়ু, হিতেন, দেবেন, গুটকে, তারা বাপ কাকাদের সঙ্গে একে একে তাদের বাড়ির সামনে দিয়ে জুটি পিসিমার বাড়িতে গেল নিমন্ত্রণ খেতে। গল্পটার এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু একটি বাক্যে উত্তর হবে, এবং এগুলো কিন্তু তোমরা নিজেরা বাড়িতে অভ্যাস করবে। তাল নবমী গল্পের লেখককে, তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো, কবে আউশ ধান উঠবে, কি গুড় দিয়ে পায়েস হয়েছিল, গোপাল দরজার সামনে কিসের উপর বসেছিল, তাল নবমী ব্রত কাকে বলে, 15 দিন ধরে কি রকম বর্ষা নেমেছে। গোপাল সেটা জানতো না। গোপাল কি জানতো না? পিসিমা কিরকম তাল চেয়েছিলেন? নেপাল 1 পয়সা পেলে কি করত? এটা তোমরা ভালো করে বাড়িতে অভ্যাস করবে, আর ভালো করে গল্পটা ভালো করে পড়বে, বানানগুলো দেখবে। এরপরে আমরা পড়ব ব্যাকরণ। ব্যাকরণ থেকে আমরা আজকে পড়ছি, আলোচনা করছি সাধু এবং চলিত ভাষা। প্রথমেই ভাষা বলতে আমরা কি বুঝি, সে সাধু এবং চলিত তো দুটো ধরন, দুটো রূপ। আগে আমরা জানি যে ভাষা কাকে বলে, ভাষা কয় ভাগে বিভক্ত এবং কি কি। ভাষা হচ্ছে মানুষের কণ্ঠে উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা কথাকেই ভাষা বলে। ভাষা কয় ভাগে বিভক্ত? ভাষাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লেখ্য ভাষা, আরেকটা হচ্ছে কথ্য ভাষা। যে ভাষায় গ্রন্থ রচনা হয় তাকে কি বলে? যে ভাষায় গ্রন্থ রচনা হয়, মানুষ যেটা ভাবছে সেটা তারা সেই মনের ভাব বা ভাবনাটাকে তারা লিখে রাখে, তাকে বলা হচ্ছে, যে ভাষায় তারা রেখে, সেটা হচ্ছে লেখ্য ভাষা। আর কথ্য ভাষা কি? কথ্য ভাষা হচ্ছে যে ভাষার সাহায্যে মানুষ কথাবার্তা বলে, একের সঙ্গে অপরের মনের ভাব বিনিময় করে, তাকে বলা হচ্ছে কথ্য ভাষা। লেখ্য ভাষার কটি রূপ? লেখ্য ভাষার কিন্তু দুটি রূপ।
একটা হচ্ছে সাধু ভাষা, আরেকটা হচ্ছে চলিত ভাষা। সাধু ভাষা কাকে বলে? সাধু ভাষা হচ্ছে সংস্কৃত শব্দবহুল। আমাদের বাংলা ভাষা এসেছে কিন্তু সংস্কৃত থেকে। সেই সংস্কৃত থেকে বেশ কিছু ভাষা সাধু ভাষায় আছে। আর কি হচ্ছে, ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত অপেক্ষাকৃত গুরুগম্ভীর ভাষা। এই ভাষাটা কিন্তু অপেক্ষাকৃত গুরুগম্ভীর ভাষা, সেটা হচ্ছে সাধু ভাষা। যেমন বৃষ্টি পড়িতেছে, ছেলেরা মাঠে খেলা করিতেছে, এরকম। আর চলিত ভাষা কাকে বলে? চলিত ভাষা হচ্ছে সাধু ভাষায় যে সংস্কৃত শব্দ থাকবে। সংস্কৃত এক সময় ছিল একেবারে বিদ্বানদের ভাষা, যেটাতে সবাই পড়াশোনা করতো। কিন্তু আমার সব দেশেই এটা হয়, যে ভাষাতে বই লেখা হয় সেই ভাষায় কথা বলা সম্ভব না। কথাটা অনেক আমরা জরুরি কাজে ব্যবহার করি, এবং সেটা ভাষাটা কিন্তু যেটা লেখ্য ভাষা সেটা সবসময় শিক্ষিতদের ভাষা হয়। আর যে ভাষায় মানুষ কথা বলে সেটা আপামর জনসাধারণ সেটাতে কথা বলে, সেটা শিক্ষা বা শিক্ষা কম বেশিতে কিছু এসে যায় না। এবং সেই ভাষাটা হয় সহজ সরল ভাষা, যে ভাষায় মানুষ অনর্গল কথা বলে। এই প্রসঙ্গে একটা গল্প তোমরা নিশ্চয়ই জানো, যে একজন বিদেশি, একজন ইংরেজ, তিনি বাংলা শিখেছিলেন এবং খুব স্বাভাবিকভাবে বাংলাটা শিখেছিলেন তিনি সাধু ভাষায়। তিনি একটি নদীর ধারে এসে দেখলেন যে একটা নৌকো ঘাটে বাঁধা আছে, সেখানে মাঝি বসে রয়েছে। তখন উনি বা নৌকোটা একটু জল থেকে একটু দূরে আর কি, মানে একটু দূরে ছিল, মানে ইয়েতে ছিল না, ঘাটে ছিল না। তখন উনি প্রাণপণে ওই লোকটিকে, মাঝিকে উদ্দেশ্য করে উনি বলেছিলেন, ওহে তটিনী ধর, তড়া করিয়া তটে আইসো। এবার উনি তো বলেই যাচ্ছেন, এবং নৌকো যে মাঝি, তার পক্ষে এই এত ভয়ঙ্কর কঠিন শব্দগুলো বোঝা সম্ভব না। সে অন্যদিকে তাকিয়ে রয়েছে, সাহেব কাকে কি বলছে তার কিছু এসে যায় না। কিন্তু এরপরে যখন একজন যাত্রী আসলেন এবং তিনি বুঝলেন যে এটা তো এ চিৎকার করেই যাবে সারাদিন এবং বুঝতে পারবে না, তখন উনি বললেন যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি, আপনি কি চান বলুন। বলছে আমি ওকে তখন থেকে বলছি, উনি সাধু ভাষাতেই কিন্তু বলছেন যে আমি উহাকে ডাকিতেছি কিন্তু ও তো শুনিতেছে না, এরকম কিছু একটা বলেছিলেন। তখন বলল যে সাহেব, এইভাবে কিন্তু বাংলা বললে হবে না, এটা তুমি সাধু ভাষা শিখেছো, কিন্তু তাতে তো তুমি কারোর সঙ্গে বাক্যালাপ করতে পারবে না, তোমাকে ডাকতে হবে, দেখো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এই মাঝি নৌকো এদিকে আনো। মাঝিটি সেই কথাটা বুঝলো। সাহেবও কিন্তু একই কথা বলছিলেন, কিন্তু সাধু ভাষা কিন্তু সবাই জানে না, সেটা জানতে গেলে শিক্ষিত হতে হয়। এবং আমরা কিন্তু সাধু কথাবার্তা বলার সময় যদি আমরা সাধু ভাষা ব্যবহার করি তাহলে অনেক সময় মানে লাগবে। সেই জন্য সব দেশে সব ভাষায় দুটো রূপ আছে, একটা লিখিত রূপ, একটা হচ্ছে কথ্য রূপ। কথ্য রূপ সবসময় অনেক সহজ, অনেক সাবলীল এবং অনেক ঝরঝরে। তখন কিন্তু মাঝি চলে আসলো, কারণ সে কিন্তু বুঝে গেছে যে তাকে নৌকোটা এদিকে আনতে হবে। এটাই হচ্ছে সাধু ভাষার সঙ্গে কথ্য ভাষার বা চলিত ভাষার যেটা হচ্ছে মানে কি বলবো, যেটা পার্থক্য, যেটা চলিত ভাষাতেই মানুষ কথা বলে, সব ভাষাতেই চলিত ভাষা আছে। আচ্ছা, তাহলে চলিত ভাষা কি? সাধু ভাষাকে মুখের ভাষার রূপ দিতেই চলিত ভাষার সৃষ্টি। এই ভাষা সংস্কৃত শব্দের ব্যবহার কম, ক্রিয়াপদ সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। করিয়াছি না করেছি, এরকম। বৃষ্টি পড়ছে বা সন্ধ্যা আসছে, এরকম সন্ধ্যা আসিতেছে, এত বড় করে বলা হয় না। কথ্য ভাষা হচ্ছে যত সময় কম ব্যবহার হবে এবং ভাষা যত এগোবে সে কিন্তু আরও নিজের ভার কমিয়ে কেটে ছেটে আরও সে সংক্ষিপ্ত হবে। কথ্য ভাষা সবসময় তাই হয়, যে কোনো ভাষায় তাই হয়, সে তার বাহুল্যটুকু ক্রমশ সে ছাড়তে থাকে। আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, আজ থেকে 50 বছর বাদে এই বাংলা এরকম থাকবে না। অনেক ভাষা সেখানে ঢুকবে, অন্য বিদেশি ভাষার কিছু সেখানে প্রবেশ ঘটবে। আবার যে শব্দগুলো একটু খটোমটো, সেই শব্দগুলো কিন্তু বাংলা ভাষা ঝেড়ে ফেলবে। এটাই কিন্তু ভাষা কিন্তু নদীর মতো, সে এগিয়ে যাবে। নিম্নলিখিত পদগুলিকে চলিত ভাষায় রূপান্তরিত করো। প্রস্থর, প্রস্তর, পাথর, রৌপ্য, রূপো,
বদন মুখ, খেলিব খেলব, দেখিয়া দেখে, তাহার তার। নিম্নলিখিত পদগুলিকে সাধু ভাষা রূপান্তরিত করো। ওকে ওকে, তারা তাহারা, খেলবে খেলিবে, কেউ কেউ কেহ কেহ, এই ইহা। আচ্ছা, এরপরে সাধু ভাষা রূপান্তর করো এবং চলিত ভাষা রূপান্তর করো আমি কয়েকটা করে দিয়েছি, এগুলো কিন্তু তোমরা বাড়িতে অভ্যাস করবে। মেয়েটি গান গাইছে, পাখিরা আকাশে উঠছে, মেয়েটি মাস্ক পরে এসেছিল, নৌকাটি জলে ভাসছে, যা যা বলেছিলাম লিখেছো, এগুলো তোমরা সাধু ভাষায় রূপান্তরিত করবে। আর চলিত ভাষায় রূপান্তর করো, আমি শুনিয়াছি সে খাতাটি ফেলিয়া দিয়াছে, মনে হইতেছে বৃষ্টি আসিল বুঝি, উহাদের কথা শুনিও না, ইহা কাহার ছাতা, আমি খেলিতে যাইব না। তোমরা খুব ভালোভাবে এগুলো বাড়িতে অভ্যাস করবে বারবার। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো করে সব পড়াশোনা করো আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।